আমি রোশনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতকাহন। আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের কমপ্লেক্সের ছাদ থেকে। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই আমার ভিডিওটা স্টার্ট করি, কারণ সবসময় তো আমাকে চার দেওয়ালের মধ্যে তোমরা দেখো, আর দেখতে দেখতে নিশ্চয়ই বোর হয়ে গেছো। সেই একই দেওয়াল, একই রং, একই সোফা, একই সবই একই রকম, মানে মানে কি বলবো, খুব একটা মোনোটোনাস ব্যাপার হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে শুরুভাতটা আমি একটু নতুনত্ব দিয়ে শুরু করি। তাই আজকের ভিডিওটা আমি আমার ছাদ থেকে শুরু করছি। আর এই যে আমার সঙ্গে রয়েছে আমার ছেলে সুফি। আমি যেখানে যাব ওকে আসতেই হবে সেখানে। আর এটা যদি হয় ছাদ, তাহলে ও তো এক পায়ে খাড়া, ছাদে আসার জন্য পাগল হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমাদের এই ছাদটা ভীষণ সুন্দর, চারিদিকে এত খোলামেলা, ছাদ থেকে পুরো স্কাইলাইনটা দেখা যায়। আর ভুবনেশ্বরের একটা ব্যাপার হচ্ছে, এখানে না খুব হাই রাইজ বিল্ডিং নেই। ম্যাক্সিমাম কত 7তলা 8তলা, ম্যাক্সিমাম 10তলা, এর বেশি হাইটের কোনো বিল্ডিং এখানে দেখতে পাবে না। তাই ছাদে উঠলে দূর দূরান্তে সমস্ত কিছু চোখে পড়ে, যদি আকাশ ক্লিয়ার থাকে, আর দূরের পাহাড়গুলোও দেখা যায়। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে ভুবনেশ্বরের চারপাশটা কেমন লাগে। আমরা যেখানটায় থাকি এই জায়গাটা শুনেছি নতুন তৈরি হয়েছে, কলকাতা যেরকম রাজারহাট নিউ টাউন, সেরকমই এই জায়গাটাও নতুন তৈরি হয়েছে। আর এই জায়গাটা নাকি আগে পুরোপুরি জঙ্গল ছিল। সেই জঙ্গল যে ছিল তার প্রমাণ কিন্তু এখনও রয়েছে, কারণ আমার বাড়ির চারিদিকে এত গ্রিনারি, এত গ্রিনারি, আমি ভাবি যে কলকাতায় এর এক অংশ থাকলে হয়তো লোকজনদের হা হুতাশ করতে হতো না গাছপালার জন্য। চলো তোমাদের আবার একটু দেখিয়ে দিই, আমার বাড়ির পাশে একটা কিন্তু ছোটোখাটো জঙ্গল রয়েছে। এটা হচ্ছে মেন রোড থেকে আমার বাড়ির আসার রাস্তাটা। আর দেখো এই পাশটা পুরোটাই কিন্তু জঙ্গল, দূরে মেইন রোড, গাড়ি যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু এখানটা পুরোটাই জঙ্গল। অনেকটাই কেটে দেওয়া হয়েছে, কিন্তু আগে যে খুব ঘন জঙ্গল ছিল সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ, যেদিকে দু চোখ যায় শুধু সবুজ। আর দেখতে পাচ্ছ এখানকার ফ্ল্যাটের বা বাড়ির হাইট খুব একটা বেশি না, কারণ আমার এই ফ্ল্যাটটা কিন্তু 4তলা, G+4, আর তার ছাদে উঠেছি আমি, সেই হিসাবে ধরতে গেলে আমি 6তলা ছাদে রয়েছি। আর ওই দূরে পাহাড়, ছোট ছোট টিলা আর কি। আর এখানে যে ইন্ডিয়ান অয়েলের যে অফিসটা রয়েছে অরেঞ্জ কালারের, দেখতে পাচ্ছ কি না আমি জানি না, হয়তো পাচ্ছ, ওর ঠিক পেছন দিকটাতে রয়েছে একটা পাহাড়, যেখানে একটা মন্দির রয়েছে, শিখর চণ্ডী মাতার মন্দির। একদিন নিয়ে যাব তোমাদের ওখানে, লকডাউনটা খুলুক, পুরো জঙ্গলের মধ্যে ভীষণ সুন্দর একটা মন্দির। কি হয়েছে? কোন সাইডটা? তুই সব চিনিস? কোন দিকটা? একদম সোজা, তোমরা দেখতে পাচ্ছ তো, একদম সোজা ব্ল্যাক ব্ল্যাক জিনিসগুলো। ও তাই না, এখান থেকে কাটাক বোঝা যাচ্ছে না, কিন্তু রেলওয়ে ট্র্যাক তো বোঝা যায় কাটাক। তাই ওইখানে তোর চোখ না দূরবীন? তবে এটা সুফি ঠিকই বলেছে, এই অ্যাঙ্গেলটাতে কটক। আর ভুবনেশ্বর কটকের মাঝখানে পড়বে মহানদী, মহানদীটা পেরিয়ে গেলেই কটক। ভুবনেশ্বর শহরটা কিন্তু থাকার জন্য খুব ভালো, এত পরিষ্কার, এত সুন্দর শহর আমি খুব কম দেখেছি। কিন্তু এখানে একটা জিনিসই সহ্য হয় না, সেটা হচ্ছে এখানকার গরম। কী যে মারাত্মক গরম, আর কী যে কষ্টকর গরম, সেটা যারা থাকে তারা জানে। পেইনফুল গরম যেটাকে বলে, যে গরম সহ্য করা যায় না। আর ওয়েস্ট বেঙ্গলের চামড়া আমাদের, সেই চামড়া এখানকার গরম সহ্য করতে পারছে না।
খুব প্যাথেটিক অবস্থা আমাদের, কিন্তু এমনিতে গরম কম থাকলে ভীষণ সুন্দর এখানকার ওয়েদার। আর ছাদে আসলে তো মনটা পুরো ভালো হয়ে যায়। তাহলে চলো, অনেকক্ষণ ছাদে সময় কাটিয়ে ফেলেছি, এখন যাই, নিচে যাই, গিয়ে সন্ধে দিতে হবে। অনেকটা সন্ধে হয়ে এসছে, আর একটু পরে সন্ধে দেবো। তারপর চা, কফি না, আজকে চাই খাবো। তারপর রাতের প্রিপারেশন। তাহলে আজকে আমার সঙ্গে থাকো তোমরা। আজকে আমি সন্ধে থেকে রাত পর্যন্ত কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন খোলা জায়গা পেয়ে সুফির মানে ডানা গজিয়েছে, যত পাচ্ছে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। একটু খেলুক, সারাক্ষণ তো ঘরের মধ্যে, কারই বা ভালো লাগে, আমাদেরই ভালো লাগে না, আর ওরা তো বাচ্চা। এখন আমি চলে এসেছি কিচেনে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পর এখন সুফিকে আমি একটু বর্নভিটা দেবো। সুফিকে বর্নভিটা দেওয়ার পর তারপর আমরা চা খাবো। তাহলে আগে চলো সুফিকে একটু বর্নভিটা বিস্কিট দিয়ে দিই, ও খেতে থাকুক। কারণ 8টা থেকে ওর আবার আজকে হিন্দি উড়িয়া যার কাছে পড়ে, সে আজকে অনলাইন ক্লাস নেবে। তাহলে আগে ওকে খেতে দিয়ে দিই, তারপর আবার আসছি আমি আমাদের চাটা করতে। আর এত গরম, চুল খোলা রাখতে পারছি না। ছাদে গেছিলাম চুল খোলা রেখে, ঘরে যখন এসছি মানে এইসব জায়গায় মানে একদম ভিজভিজে ঘাম ভর্তি হয়ে গেছিল। আর এখানে এখন আমি অর্ণবের জন্য রচা বানাচ্ছি, মানে ব্ল্যাক টি। ও দুধ চাটা খুব একটা খেতে চায় না, আর আমার না সন্ধেবেলা দুধ চা না হলে একদমই ভালো লাগে না। কারণ সকালে আমি গ্রিন টি খাই, তোমরা জানো। আর একটা বেলা একটু দুধ চা খেলে মনে হয় আর কি চা খেয়েছি, হয়তো গ্রিন টিটাকে তো আর চা বলা যায় না, মানে সেইভাবে সেই অর্থে চা নয়। ওটা খাই বলে ভালো, কোনো ভালোর তো কিছু পেলাম না, ওই একটা হ্যাবিট হয়ে গেছে, তাই খেয়েই যাচ্ছি। সুফির দুধটাও হয়ে গেছে, এখানে অন্যদিন চাটা বসিয়ে দিলাম, ওকে আগে দুধটা দিয়ে আসি। চায়ের সাথে ওকে একটু চানাচুর দেবো। ওর না সন্ধেবেলা চায়ের সাথে চানাচুর বা একটু ঝুরি ভাজা কিছু একটা মানে নোনতা টাইপের কিছু একটা দরকার। আমার যেমন আবার মিষ্টি বিস্কিট টাইপের হলেই আমার হয়ে যায়, আমার আর কিছু লাগে না। কিন্তু ওর চানাচুর বা ঝুরি ভাজাও লাগবে। ঝুরি ভাজা এসে গেছে, কিন্তু যেহেতু এখনো মানে প্যাকেটটা খোলা হয়নি, এই জন্য ওকে বললাম যে তুমি চানাচুর দিয়ে খেয়ে নাও। আর এটা হচ্ছে এখানকার লোকাল চানাচুর, আর চানাচুরটা মানে প্রচণ্ড ঝাল আর টেস্টলেস। আমি জানি না এখানে ভালো চানাচুর কেন পাওয়া যায় না। আর কলকাতার মতন চানাচুর তো আমার মনে হয় ওয়ার্ল্ডস বেস্ট। ওই ধরনের টক মিষ্টি নোনতা, ওই ঝাল মানে ওই মিক্সচার চানাচুর যেটা বলে সেটা এখানে পাওয়া যায় না। তো এই চানাচুর দিয়ে কাজ চালাতে, আর আমিটা খাই না। দুধটা বসিয়ে দিয়েছি, আর আজকে আমি খাবো এলাচ দিয়ে চা। আজকে আর আদা দিয়ে খেতে ইচ্ছা করছে না, এইটুকু দাঁড়াই নিয়েছি। চাটা রেখে দিলাম ভেতরে। আর আজকে সকাল মানে অনেক সকালেই অর্ণব গেছিল রিলায়েন্স ফ্রেশে মাসকাবারির মাল আনার জন্য। সেই মালগুলো এখানে রয়েছে, এখনও আমার কিন্তু গোছানো হয়নি, কারণ সকালে আনার পর এগুলোকে স্যানিটাইজ করে আমি রেখে দিয়েছি। তো ধীরে সুস্থে রাত্রিবেলা মানে সবাই শুয়ে পড়লে, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর এগুলোকে আমি গোছাবো। খাচ্ছিস তো বাবা? বর্নভিটাটা ফিনিশ কর। বিস্কিট তো খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি ফিনিশ করো, ক্লাস আছে কিন্তু। আর সেই মোবাইল কি যে করিস না সত্যি।
আর চা খাওয়ার পরেই অর্ণব চলে গেছে মিটিং অ্যাটেন্ড করতে, ওদের এই অনলাইনে যা মিটিং চলে। আর এখন চলো গিয়ে দেখি, হঠাৎ করে দরজা বন্ধ করে দিল, মানে হয় ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে, তা কনফার্ম করার জন্য দেখি। আসলে এখন কি হয়েছে বলো তো, এখনকার বাচ্চারা এত বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে যে মানে কিছুতেই কন্ট্রোল করে উঠতে পারছি না। যতই পড়ি, যতই বকি মারি, যা ইচ্ছে তাই করি না কেন, মোবাইল এরা দেখবেই দেখবে। আর এই প্রবলেমটা কিন্তু শুধু আমার ঘরেই না, আমি যার সাথেই কথা বলি না কেন সেই বলে যে এরকম প্রবলেম হচ্ছে। আমি জানি না কি করবো এই ছেলেকে নিয়ে, কিছুতেই অ্যাডিকশান আমি ছাড়াতে পারছি না। তোমাদের সাথে এরকম হয় কিনা প্লিজ একটু জানিও যে তোমাদের বাচ্চারা এরকমভাবে অ্যাডিক্টেড কিনা। কারণ যতটুকু সময় বাইরে থাকে ও ঠিক থাকে, কিন্তু ঘরে ঢুকলেই ওর ফোন চাই। অবশ্য ওকে দোষ দিয়েও লাভ নেই, কারণ এখন সব পড়াশোনাই তো তোমার অনলাইন হচ্ছে, মোবাইল ছাড়া উপায় নেই। মোবাইলে পড়াশোনা, হোয়াটসঅ্যাপে পড়া আসছে, হোয়াটসঅ্যাপ থেকে পড়া লেখো, নয়তো স্ক্রিনশট তুলে নাও, সমস্ত কিছু মোবাইল রিলেটেড। আর তারপরে যেটুকু টাইম থাকে সেটুকু টাইম ওই স্নান খাওয়া খেলাধুলা বাদ দিয়ে মোবাইল। আর ওই জোর জবরদস্তি করে পড়াতে বসাতে হয়, মানে আমি বুঝতে পারছি না কী করবো। অনেক বকেছি, অনেক মানে চেষ্টা করেছি, কিন্তু কিছুদিন ঠিক থাকে, আবার যেই সে আবার সেই মোবাইল নিয়ে বসে পড়ে। কী করবো আমি বুঝে উঠতে পারছি না। মানে এই লকডাউন, এই কোভিড বাচ্চাদের শৈশবটাকেই নষ্ট করে দিল। চাইল্ডহুড কী জিনিস ওরা আর মানে ওরা বুঝতে পারলো না। কারণ দেখো, বাচ্চা স্কুলে না গেলে, সবার সাথে না মিশলে, মানে স্টুডেন্ট টিচারের যে ইন্টারাকশান, ফ্রেন্ডসদের সঙ্গে যে ইন্টারাকশান, এটার মাধ্যমে কিন্তু ওরা পড়াশোনাটা ভালো করে শেখে। শুধু অনলাইনে কি পড়াশোনা হয়? হয়তো পুঁথিগত বিদ্যাটুকু হয়ে যাবে, এর বাইরে কিন্তু আর কিচ্ছু শিখবে না বাচ্চারা। আর যেটা স্কুলকে বলা হয় সেকেন্ড হোম, তাই না? সেই সেকেন্ড হোমটাই কিন্তু ওদের মিসিং, ওরা কিন্তু পাচ্ছে না। সুতরাং বাড়িতে যতটুকু শেখানো বা যতটুকু ওদের সঙ্গ দেওয়ার আমরা দিই, কিন্তু ওদের মেইন আনন্দটাই আসে কিন্তু স্কুল থেকে, যেটা থেকে ওরা বঞ্চিত হয়। তাই আমি ভীষণ ডিস্টার্ব, কী করবো এই ছেলেকে নিয়ে, আর কতদিন এখন লকডাউন চলবে কিচ্ছু জানি না। মাঝে মধ্যেই বলে আমার কলকাতায় যেতে ইচ্ছা করে, আমার আবার স্কুলে চলে যেতে ইচ্ছা করে। আমি ওরকমভাবে স্কুলে খেলবো, আমার বন্ধুদের সঙ্গে গল্প করবো, পড়াশোনা করবো, ম্যামদের দেখবো, কিন্তু ওকে বুঝিয়ে উঠতে পারি না যে দেখ, এই অবস্থা শুধু এখানেই নয়, মানে সারা ভারতে এই অবস্থা। তুই কলকাতাতে গেলেও, তুই যদি কলকাতাতে থাকতিসও, তাহলেও কিন্তু তোকে বাড়িতেই বসে থাকতে হতো। কিন্তু বাচ্চা তো, ওরা কি আর এত কিছু বোঝে? ও ভাবছে ভুবনেশ্বরে এসেই বুঝি ওকে বাড়িতে অনলাইন ক্লাস করতে হচ্ছে, আর কলকাতার সব বন্ধুরা প্লেস মিলে যাচ্ছে। তো চলো একবার দেখে নিজ কী করছে, কারণ ওকে আমার ঠিক ভরসা করতে পারছি না। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখেছো আমার পুরো মুখ ভর্তি, পুরো পিম্পলসে ভর্তি হয়ে গেছে মুখ। এখানকার প্রচণ্ড গরমে হাল খারাপ, আর সে যে হাল খারাপ সেটা আমার মুখই জানান দিচ্ছে এই পিম্পলস উঠে গিয়ে। সারাক্ষণ মনে হচ্ছে না আমার মুখ দিয়ে যা তেল বেরোচ্ছে, সেই তেল দিয়ে সব রান্নাবাড়ি হয়ে যাবে। তো কিছু করার নেই, আমার বর বলছে তুমি ডার্মেটোলজিস্টকে দেখাও, কিন্তু এই লকডাউনে কোথায় যাবো বলো? যতদিন না লকডাউন খুলছে কিচ্ছু করা সম্ভব না। চলে গিয়ে দেখি কি করছে না এটা। রে, তুই পড়ছিস তো? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ পড়ছি, আমাকে ক্লাস করাচ্ছে। ঠিক আছে পড়ো, তুমি একটা জামা পরে বসতে পারতে বাবা। পড়ুন এখানে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে পড়ো, পড়া হয়ে গেলে বলবে। এত হাসছিস কেন? ঠিক আছে পড়ো পড়ো পড়ো, ক্যারি অন। না, পড়তেই বসেছে, এই জন্যই দরজাটা বন্ধ করেছে। কিন্তু মানে দরজা বন্ধ করলে আমার একটা আতঙ্ক কাজ করে যে আবার নিশ্চয়ই মোবাইলটা নিয়ে বসে পড়েছে, সেই জন্য। যাই হোক, ও যখন পড়ছে এই ফাঁকে আমি মার সাথে একটু কথা বলে নিই, কারণ মা একটু আগে ফোন করেছিল, তখন আমি মানে কথা বলতে পারিনি, চা বানাচ্ছিলাম বলে। তো যাই হোক, এখন একটু মার সাথে কথা বলে নিই, তারপর তো আবার রাতের রান্না শুরু হবে। তো আজকে ভাবছি কিছু করবো না, কারণ সকালে আজকে চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা কিছুটা রয়ে গেছে। তো ভাবছি এখন আর চিকেন না, মানে চিকেন যখন আছেই, একটু ভেন্ডি ভেজে নেব, আর ডাল আছে একটু, ডাল ভেন্ডি ভাজা আর চিকেন দিয়ে হয়ে যাবে। সুফি এখন ভায়োলিন প্র্যাকটিস করছে, আর এই ফাঁকে আমি ভেন্ডিটা ভেজে ফেলি। অর্ণবের মতনই ভাজবো, কারণ আমি ভেন্ডি ভাজা খাবো না। আর ভেন্ডি খুব নর্মালভাবেই ভাজবো, ওই নুন হলুদ আর
একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। সুফিকে বলো কি খেতে আসবে, বলো খাবার গরম হয়ে গেছে। রাত অনেকটাই হয়ে গেছে আর এখানে এখন আমরা সবাই খেতে বসে গেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখন চলে এসেছি বেডরুমে বিছানা করার জন্য। তবে এখন কিন্তু আমি ঘুমাবো না, কারণ আমার ওই মাসকাবারির মালগুলো সব ঠিক জায়গায় রাখতে হবে, কারণ রান্নাঘর পুরো ভর্তি হয়ে আছে ওই মালে। আর তাছাড়া কালকে যখন আমার মেয়েড আসবে সকালে, তো ওরকম যদি ছড়ানো ছিটানো থাকে তাহলে ওর তো কাজ করতে অসুবিধা হবেই, প্লাস ও ওই জায়গাগুলো মুছবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না। রোজই এক কথা বলি, কিন্তু তাও তোমরা কেউ লাইকও করো না সেইভাবে, আর কমেন্টও করো না। শেয়ার তো অনেক দূরের কথা, তাও বলার কথা বলে যাচ্ছি। আর যতদিন আমি ব্লগিং করব ততদিন বলেই যাবো এই কথা। আর কাইন্ডলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন, করে দেখার মতন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, বাই বাই, গুড নাইট।